আমি আমি ওনার অর্ধাঙ্গিনী? মায়াকে শেষ করতে না দিয়েই উঠলেন উনি। তারপর আবারও বললেন, আমার আরমানের বউ তুমি, এই শাহরিয়ার পরিবারের বড় বউ। আমার আরমানের কলিজা তুমি, যাকে ছাড়া আমার আরমান একেবারে অচল। কথাটা বলেই উনি শাড়ির আঁচলের কোণা দিয়ে চোখ মুছলেন। মায়ার চোখ থেকেও তখন অশ্রুর বন্যা বইছে। মায়া কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো, এতদিন কেন আমার থেকে লুকানো হয়েছে সবকিছু? আমার এই অবস্থার জন্য উনি কি আমায় ছেড়ে দিতে চেয়েছিলেন? তোমার যেটা মনে হয়। দেখোনি এতদিন আমার ছেলেটা কতটা কষ্ট পেয়েছে, এখনো তো পাচ্ছে। তোমার থেকে সবকিছু লুকানো হয়েছিল মানে এটা নয় যে তোমাকে আরমান ছেড়ে দিতে চেয়েছিল। আমরা সবাই পরিস্থিতির কাছে অসহায় ছিলাম, জানাতে চেয়েও জানাতে পারিনি কিছু, কারণ ডক্টর বারণ করেছিলেন। তোমার ব্রেনের কন্ডিশন ভালো ছিল না, বেশি চাপ সহ্য করতে পারবে না তুমি, তাই ডক্টরের নিষেধ ছিল। মায়া নিশ্চুপ। কি বলবে ও বুঝতেই পারছে না, মুখের ভাষা হারিয়ে ফেলেছে ও। মাঝে মাঝে সামিরা রুবি ওকে ভাবি মনি ডাকতো, কিন্তু পরে ওরা কথা ঘুরিয়ে দিত। মায়া ভাবতো হয়তো ভুল শুনছে, তখন তো নিজের ব্রেনকে নিজেই বোঝাতে পারতো না। কিন্তু এখন সে প্রথম থেকে ভেবে পুরো ঘটনাই বুঝতে পারলো। মিসেস সাবিনা বেগম রবিকে দিয়ে খাবার আনিয়ে মায়াকে যত্ন সহকারে খাইয়ে দিলেন। এরপর ওর ওষুধগুলোও খাইয়ে দিলেন। মায়া নিজের জীবনের হিসাব নিকাশ করতে করতে কিছুক্ষণের মধ্যেই ঘুমের অতল গভীরে ডুব দিল। ওষুধের প্রভাবে মায়ার ঘুম ভাঙল গাড়ির হর্নের আওয়াজে। ধরফর করে বিছানায় উঠে বসলো ও। আরমানের রুমেই এতক্ষণ ঘুমিয়েছিল, ঘুমের মধ্যেও হয়তো অপেক্ষা করছিল আরমানের ফিরে আসার। তাই গাড়ির হর্নের আওয়াজ শুনেই ঘুমটা ভেঙে গেছে ওর। কোনো মতে গায়ে ওড়নাটা জড়িয়ে ছুট লাগালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাড়ির সদর দরজা খুলে একেবারে বাইরে চলে গেল। সাবিরা আর রুবি মায়াকে এভাবে ছুটে আসতে দেখে ওরাও পিছু পিছু ছুটে এলো। কি হলো, এভাবে ছুটে এলে কেন? ভাবি, না মানে আপু। এখনো কনফিউজড, কি ডাকবে বুঝতে পারছো না? এইদিকে আবির গাড়ি গ্যারেজে রেখে গাড়ির চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসছে। বাবা, তিন মূর্তি আমাকে ওয়েলকাম করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কি সৌভাগ্য আমার। রবি মুখ বেঁকিয়ে বলল, বই গিয়েছে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য এখানে অপেক্ষা করতে। মায়া ম্যাম বাইরে এলো, তাই আমরাও এলাম। মায়া বিরক্ত গলায় বলল, ভাইয়া রাখো তো তুমি তোমার ফাইজলামি, আগে বলো উনি কোথায়? আবির ভ্রকুচকে বলল, উনি উনিটা কে? তোমার অফিসের বস, গম্ভীর মুখ হুলো বিড়াল। আবির গম্ভীর হওয়ার ভান করেই বলল, তুমি জানো কাকে কি বলছো? অফিসের প্রত্যেকটা স্টাফ ওকে চমের মতো ভয় পায়। ওর এক একটা গলার আওয়াজ সিংহের গর্জনের মতো। মায়া মুখ বেঁকিয়ে বলল, আর হ্যাঁ, তার জন্যই তো ওই সিংহ এখন আমার থেকে হুলো বিড়ালের মতো পালিয়ে বেড়াচ্ছে। আরে পালিয়ে বেড়াবে কেন? ও এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, কত ব্যস্ত সে আমার জানা আছে। কথা না ঘুরিয়ে বলুন উনি এখন কোথায়? কথা ঘুরাবো কেন? আরমান এখনো অফিসেই আছে, একটু কাজের চাপ আছে তো তাই। আচ্ছা ঠিক আছে, চলো আমাকে অফিসে নিয়ে চলো। হ্যাঁ চলো। অফিসে? হ্যাঁ অফিসে। আবিরের এখন অবস্থা ফাইসা গেছে মাইন্ড কাটছে পায়। আরমান যে অফিসে নেই, আজ সারাদিনে একবারও অফিসে আরমানের দর্শন পাওয়া যায়নি। প্রচণ্ড ঘেটে আছে ছেলেটা। মায়াকে কিভাবে সামলাবে, মায়াকে কিভাবে বোঝালে বুঝবে সেটাই বুঝতে পারছে না আরমান। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছে আরমান, মায়ের করা প্রশ্নগুলোর থেকে পালিয়ে বেড়াচ্ছে। আরমানের আবিরের সাথে লাস্ট কথা হয়েছিল সে সকাল 10টার দিকে। আরমান ওকে কল করে বলেছিল অফিসের সব কিছু সামলে নিতে। বাড়িও ফিরবে না আজ। বাড়ির সবাই যেন মায়াকে দেখে রাখে, আর ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আবির এখনো জানে না যে মায়া সবকিছু জেনে গেছে। ও কিছুটা হাসার চেষ্টা করে বলল, কিন্তু এত রাতে অফিসে যাওয়াটা কি ঠিক হবে? মায়া জেদি গলায় বলল, হ্যাঁ ঠিক হবে, আমি যাব মানে যাব। রবি বলে উঠল, কিন্তু স্যার আমাকে বলে গিয়েছে আমি যেন আপনাকে কখনো একা না ছাড়ি। তখনই সামিরা বলে উঠল, হ্যাঁ ভাইয়া, আমাকেও বলে গেছে যেন তোমাকে দেখে রাখি সব সময়। মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওকে, তাহলে তোমরাও চলো আমার সাথে। এরই মধ্যে মাইশাও ওখানে উপস্থিত হয়েছে। মাইশা নরম গলায় মায়াকে বোঝানোর চেষ্টা করে বলল, কিন্তু মায়া,
বোন আমার বোঝার চেষ্টা কর, তোর শরীরের অবস্থা এখন ভালো নয়, এভাবে এতটা চাপ নিস না। মায়া অসহায় গলায় বলল, প্লিজ আপু, তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি চাপ নিইনি, আমি শুধু ওনার সামনাসামনি একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাউকে আমায় নিয়ে যেতে হবে না, আমি একাই যাব। বলেই মায়া হাঁটা শুরু করলো। তখনই আয়ান আসছিল বাইরে থেকে, মায়াকে মাঝ পথে থামিয়ে দিয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছ ভাবিমণি? অফিসে তোমার ভাইয়ের কাছে। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা, আজ সব শেষ করব। আয়ান ভ্রুকুচকে তাকালো পিছনে থাকা সামিরাদের দিকে। ওরা অসহায় চোখে তাকিয়ে আছে। আবির কৌতূহল মিশ্রিত গলায় প্রশ্ন করলো। কিসের লুকোচুরি খেলা মায়া? মায়া বিরক্ত গলায় বলল, সব কিছু জানার শর্ত, একদম নাটক করবে না ভাইয়া। আবির হক চকিয়ে গেল। ও সামিরাদের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো। সামিরা মাথা নাড়িয়ে বলল, মায়া আপু সব জেনে গেছে আবুল ভাই। আবির অবাক হয়ে বলল, কি? মায়া জেনে গেছে যে আরমান ওকে এই বাড়িতে কাজের লোক বানিয়ে নিয়ে এসেছিল? দিল একেবারে হাটের মাঝে হাড়ি ভেঙে দিল আবির। এই কথাটাই যথেষ্ট ছিল মায়া আর একবার চমক দেওয়ার জন্য। ও অবাক চোখে তাকালো আবিরের দিকে। মায়ার চোখ ছলছল করছে। সামিরা, রুবি, আয়ান ওরা সবাই চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে। আবির সকলের চোখ রাঙানি দেখে মনে মনে কিছুটা ভয় পেল। কি হলো, সবাই আমার দিকে এইভাবে তাকাচ্ছিস কেন? আয়ান হাই হতাশ করে বলল। সেমনি ব্রো, এখনো শিখলে না তুমি কোথায় কি বলতে হয়? মায়া ছলো ছলো চোখে তাকালো আবিরের দিকে। বাড়ির কাজের লোক করে নিয়ে এসেছিল মানে? আরে ভাবিমণি, তুমি বুঝতে পারছো না, ভাইয়া মজা করছে তোমার সাথে। রুবিও কথা ঘোরানোর জন্য বলল। আমার তো মনে হচ্ছে উনি টাইম ওয়েস্ট করার জন্য এমন করছেন ইচ্ছে করে। মায়া তাচ্ছিল্য হেসে বলল, কোনটা মজা করে বলে আর কোনটা সিরিয়াসভাবে বলে সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। আয়ন ভাইয়া, তুমি নিয়ে যাবে নাকি আমি একাই যাব? কিন্তু ভাইয়া তো অফিসে। আবির আয়ানকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলল। আরে চলো, আমি নিয়ে যাচ্ছি তো। সামিরা বলে উঠল, আমিও যাব, কিন্তু পোশাকটা তো পাল্টে আসি। মায়া ভ্রুকুচকে বলল, কেন, এটাতে খারাপ কি আছে? যাবার হলে চলো, এভাবেই চলো, ওয়েট করতে পারবো না। সামিরা পরনে একটা টি শার্ট আর প্লাজো। ও একবার নিজের দিকে তাকালো অসহায় চোখে। এরই মধ্যে আবির আয়ানকে গাড়ি আনার নাম করে ট্রেনে নিয়ে গেছে। প্লিজ ভাই, কিছু কর। আমি মায়াকে বলেছি আরমান অফিসে আছে। বাহ, খুব ভালো করেছো। আর তোমার কেউ তো খোঁজ পায়নি সারাদিন। ভাইয়া কোথায় আছে? ফ্ল্যাটে নেই, মনে হয় মায়াকুঞ্জে আছে। ওখানে ছাড়া আর কোথায় থাকবে? আয়ান অবাক গলায় বলল। মায়াকুঞ্জ, সেটা কোথায়? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়াকুঞ্জ, মায়াবতীর মায়াকুঞ্জ। আরমান অনেক আগে থেকেই শহর থেকে অনেকটা দূরে সেই পিচ্ছি মায়াবতীর জন্য সকলের আড়ালে একটা বাড়ি বানাচ্ছিল। কিছু মাস আগে ওই বাড়ির কাজ শেষ হয়েছে। মায়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মায়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে চারিদিকে নজর বুলিয়ে দেখতেই কেমন একটা অনুভূতি হলো, যেন এর আগেও অনেকবার এসেছে এখানে। চোখ ঘুরিয়ে চারিদিকে দেখতে লাগলো। সবকিছু কেমন যেন চেনা চেনা লাগছে। মাইশা মায়ার কাঁধে হাত রেখে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? শরীর খারাপ করছে না তোর? না, ঠিক আছে আমি, চলো। আবির মায়াকে সোজা আরমানের কেবিনে নিয়ে আসলো। আসার পথে চারিদিক মায়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। করিডোর, অফিসের ফ্লোর, স্টাফদের বসার জায়গা, রিসেপশন, আর সবার শেষে আরমানের কেবিনের সামনে ওই যে হেড ডিজাইনার বলে লেখা আছে দরজার মাথার কাছে, ওই কেবিনটা প্রচণ্ড চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগেও অনেকবার এসেছে, অনেকবার দেখেছে এই জায়গাগুলো। খুব খুব চেনা সব কিছু। এমন অনুভূতি জাঁকিয়ে বসেছে ঠিকই, কিন্তু মাথায় অনেক চাপ দিয়েও কিচ্ছু মনে করতে পারছে না মায়া। মায়া আরমানের পুরো কেবিন ফাঁকা আর অন্ধকার দেখে অবাক হলো। অবাক গলাতেই বলল, কি ব্যাপার, পুরো কেবিন তো অন্ধকার, উনি কোথায়? আবির কেবিনের লাইট জ্বালিয়ে বলল, হ্যাঁ, সেটাই তো দেখছি। আমি বাড়ি যাওয়ার আগে তো এখানেই ছিল আরমান। বাড়ি যাওয়ার আগে এখানে থাকলে এখন কোথায় গেল? তুমি না বললে কাজের চাপ আছে ওনার? আবির তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ, তো কাজের চাপ, মিটিংয়ের জন্য বাইরে গেছে মনে হয়। মায়া তাচ্ছিল্য হেসে বলল, অজুহাতটা একটু ভালো করে দাও। কোন পাগল ওনার সাথে মিটিং করার জন্য এত রাতে অফিস খুলে বসে থাকবে?
আবির থতমত খেয়ে গেল। এখন ওর নিজের মাথাতে নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। আবির বিড়বিড় করে বলল, আল্লাহ দড়ি ফেলাও, উঠা যাই। শালা আরমান আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়ে গেল। মায়া পুরো কেবিনের সবকিছু ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই ও আরমানের কেবিনে থাকা ওয়ার্ড্রবেরটা টেনে খুলল। লক করা ছিল, তাই সাথে সাথে খুলেও গেল। পুরো ওয়ার্ড্রবটা ফাইলে ভর্তি। তারই এক পাশ থেকে একটা ফাইল টেনে বের করে আনলো। ফাইলটা মায়া খুলে মনোযোগ সহকারে দেখতে লাগলো। ফাইলে আছে বেশ কিছু মেয়ের ছবি আর তাদের ডিটেইলস। সামিরা, মাইশা ওরা ইতিমধ্যে কেবিনে থাকা সোফায় বসে গেছে। সবাই মায়ের কাণ্ড দেখছে। হঠাৎই মায়া বলে উঠল, আই, আপনাদের ব্যবসাটা বলুন তো, মেয়ে পাচারের নাকি? মায়ার কথা শুনে আবির শুকনো বিষম খেলো, কাশি উঠে গেল। সবাই বড় বড় চোখ করে তাকালো। এই মেয়ের মাথা মনে হয় সত্যি গেছে। শেষমেশ কিনা মেয়ে পাচার। আর মায়া তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রতিটা মেয়ের ছবি দেখে চলেছে। আরে ভাবিমণি, কি যে বলো না তুমি! মেয়ে পাচারের ব্যবসা হবে কেন? ভাইয়ার মেন বিজনেস সব ধরনের ড্রেস নিয়ে, সাথে আরও অন্যান্য কিছুও যোগ করেছে ধীরে ধীরে। আর এই মেয়েদের ছবি ডিটেলসগুলো এই অফিসের স্টাফদের। এই অফিসে কাজ করা প্রতিটি ব্যক্তির ওই ছবি সহ ডিটেলস রাখা আছে এইভাবে। ও আচ্ছা, বুঝলাম, কিন্তু উনি কোথায় গেলেন? সেটাই তো বুঝতে পারছি না ভাবিমণি। মায়া ফাইল রেখে দিল। আয়নের কথায় মায়া গভীর ভাবনায় ডুব দিল। আবিরের কথা মতো আরমানের অফিসে থাকার কথা ছিল। আরমান সেটাই তো বলেছিল আবিরকে, কাজ চাপ আছে তাই বাড়ি ফিরবে না। কিন্তু আবির বাড়ি ফেরার সাথে সাথে আরমান অফিস থেকে উধাও। সন্দেহের বাসা বাঁধলো মায়ার মনে। আচ্ছা, কোনো মেয়ের সাথে রিলেশন নেই তো ওনার? থাকতেই পারে, এত বড় বিজনেসম্যান বলে কথা। তার ওপর আবার মায়ার মনে কিছু নেই। এটা তো অনেক বড় সুযোগ হতে পারে ওনার কাছে। এসব ভাবতে ভাবতেই মায়া এগিয়ে এলো কাঁচের দেয়ালটার দিকে। এখন এটা পর্দা দিয়ে ঢাকা নেই, তাই আরমানের কেবিন থেকে স্পষ্ট সবকিছুই দেখা যাচ্ছে। মায়া কি মনে করে হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা, হেড ডিজাইনার মেয়ে না ছেলে? আয়ানের জানা মতে আরমানের হেড ডিজাইনার মানে মিস দিশা, তাই ও কিছু না বুঝে উত্তর দিল, হেড ডিজাইনার তো মিস দিশা নামের একটা মেয়ে। আর এই কেবিনটা? এবারও আয়ান কিছু না বুঝেই উত্তর দিল, আরে এই কেবিনটা তো ভাইয়া স্পেশালভাবে বানিয়েছিল আমার জানা মতে। আবির কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, এতক্ষণ আমি একাই ফেসেছিলাম, এখন এবার আরমানকেও ফাঁসিয়ে দিল। ঠিক হয়েছে, এবার আরমান বাবু ঠেলা সামলাও। আয়ানের কথায় মায়া নিজের সন্দেহকে নিশ্চিত রূপে ধরে নিল। মায়া আরমানের স্ত্রী, কিন্তু মায়া সবকিছু ভুলে যাওয়ায় আরমানকে তো নিজের কাছে আসতে দেয় না অনেক দিন হলো। আর একটা পুরুষ মানুষ কতদিনই বা একা থাকবে? ওনারও তো নারী সঙ্গীর প্রয়োজন, তাই হয়তো নিজের চাহিদা মেটানোর জন্য। না, আর ভাবতে পারছে না মায়া। বুকের ভিতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে যেন। আরমান এখন হয়তো অন্য কোনো মেয়ের সাথে আছে ভাবতেই ওর হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সবাই হকচকিয়ে গেল মায়াকে হঠাৎ করে কাঁদতে দেখে। সামিরা মায়ার কাছে ছুটে এসে প্রশ্ন করলো, কি হলো ভাবিমণি, কাঁদছো কেন তুমি? মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, ওনার ওই হেড ডিজাইনারের সাথে সম্পর্ক আছে, তাই না? সবাই অবাক হলো মায়ের কথা শুনে। মেয়েটা কি জানে ও কি বলছে? কি সব বলছো তুমি মায়া? পাগল হয়েছো নাকি? মায়া উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে পাগলই মনে হবে। সব তো বুঝেই যাচ্ছে। উনি স্পেশাল কেবিন বানিয়েছেন স্পেশাল মানুষের জন্য। আর এই কেবিনটা কার? ওনার হেড ডিজাইনারের। উনি ওনার স্পেশাল কেবিন হেড ডিজাইনারকে দিয়ে কাছের দেয়ালের এই পাড়ে বসে স্পেশাল মানুষটিকে স্পেশালভাবে দেখে। এরপর মায়া মাইশার কাছে গিয়ে উত্তেজিত হয়ে ওকে দেখিয়ে বলে উঠল, দেখো আপু, দেখো, ওই যে হেড ডিজাইনারের ডেস্কে আর ওনার ডেস্কে একদম সোজাসুজি। এখানে বসে খুব সুন্দরভাবে দেখা যায় তাকে। এর মানে কি আপু? মাইশা অসহায় চোখে তাকালো মায়ার দিকে। ও কি উত্তর দেবে বুঝতে পারছে না। এদিকে মায়ার কথা শুনে আবির ধপ করে বসে পড়লো সোফার উপর। এখন তোর দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছে। হায় হতাশ করে উঠে বলল, আরমান ভাই, তুই কোথায়? তোর বউকে তুই সামলাতে পারবি, আমাদের দ্বারা সম্ভব নয়। নিয়ে যাই পাগলিকে, যেমন স্বামী তেমন তার বউ। মায়া কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি 100% শিওর উনি ওই মেয়ের সাথেই আছে। আর কালও ছিল, তাই না আবির ভাইয়া? কাল রাতেও তো অনেক রাতে ড্রিঙ্কস করে বাড়ি ফিরেছিল। আর তুমি তো কাল ওনার সাথেই ছিলে। আবির কাঁদো কাঁদো গলায় বলল,
বিশ্বাস করো বোন, আমার আরমানের কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। আজ পর্যন্ত তুমি ছাড়া কোনো মেয়ের কাছে ঘেঁষে নেওয়া, আর কাল আমি ওর সাথেই ছিলাম, কিন্তু বিশ্বাস করো কোনো মেয়ে ছিল না ওর সাথে। এই কথাগুলো একদম সত্যি, একটু মিথ্যে না। এই যে সামিরার হবু বউয়ের কসম করে বলছি। শেষের কথাটা সামিরা মাথায় হাত দিয়ে বলতে চাইলো, কিন্তু সামিরা লাফ দিয়ে সরে গেল। সামিরা তেজি গলায় বলল, এই একদম আমার না হওয়া বরের কসম কাটবে না, বলে দিচ্ছি। মায়া আবারও কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আচ্ছা ভাইয়া, এই কথাগুলো একদম সত্যি, একটু মিথ্যা না? তাহলে আগের কথাগুলো সব মিথ্যে ছিল? আবিরের অবস্থা নাজেহাল, থতমত খেয়ে গেল। মায়া আয়ানের কাছে গিয়ে বলল, ভাইয়া তোমার ফোনটা দাও তো। আয়ান নির্দ্বিধায় পকেট থেকে ফোন বের করে আনলক করে দিল। মায়া কল লাগালো আরমানের নাম্বারে, কিন্তু রিসিভ করলো না আরমান। একবার, দুইবার, তিনবার এইভাবে বহুবার চেষ্টা করলো, কিন্তু আরমান একবারও রিসিভ করলো না। আর এই কারণেই আরও উত্তেজিত হয়ে পড়লো মায়া। পাগলের মতো বিহেভ শুরু করলো। আবির, সামিরা, রুবি সবার ফোন থেকে কল দিল, একবার না বহুবার, কিন্তু ফলাফল শূন্য। মায়া রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। আর মানে ডেস্কে থাকা সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করলো। সাথে ওর পাগলের মতো কান্না তো আছেই, মুখে উচ্চারণ করছে আর কেবিনে থাকা প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। সব বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। আমি ওনাকে নিজের কাছে আসতে দেয়নি বলে অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে, আর এখন নিশ্চয়ই তার সাথে রাত কাটাতে ব্যস্ত। তার জন্যই তো কারো ফোন রিসিভ করছে না, বাড়িও ফিরছে না, মজা মস্তি করতে ব্যস্ত এখন উনি। হঠাৎই মায়া থেমে গেল, তারপর পাগলের মতো হেসে বলল, আচ্ছা, উনি যদি নিজের বউয়ের মরার খবর শুনে তাহলে নিশ্চয়ই বাড়ি ফিরবে, তাই না? মায়ার কথা শুনে আঁতকে উঠল সবাই। এইদিকে আরমান গাড়ি থেকে চাবিটা দারোয়ানের হাতে ধরিয়ে দিল গাড়ি পার্ক করে দেওয়ার জন্য। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখনও মায়াকুঞ্জে আছে। গাড়িটা গেটের কাছেই থামিয়েছিল, তাই এখন হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করছে। হাঁটতে হাঁটতে পকেট থেকে মোবাইলটা বের করলো আরমান। মোবাইলের স্ক্রিনে চোখ পড়তে চমকে উঠল। বাড়ির সবার অনেকগুলো মিসড কল আর কিছু মেসেজ। শেষ মেসেজটা এসেছে আবিরের ফোন। থমকে গেল আরমানের হৃদয়। স্ক্রিনে জলজল করছে, মায়া সুইসাইড করেছে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আয়। মেসেজ এসেছে প্রায় 2 ঘন্টা আগে। আরমানের পুরো শরীর কেঁপে উঠল, হাত থেকে ফোনটা পড়ে গেল। ঠিক তখনই আরমান কিছু পুছে ওঠার আগে হঠাৎ করে কেউ একজন রুমাল জাতীয় কিছু একটা দিয়ে আরমানের মুখ বেঁধে দিল। আরও 2 জন আছে হয়তো, পিছনের দিকে নিয়ে গিয়ে হাতও বেঁধে ফেললো। এরপর কালো কোনো কাপড় দিয়ে পুরো মাথা ঢেকে ফেললো আরমান এমনিতেই একটা শক্তের মধ্যে ছিল, তাই চেয়েও কিছু করতে পারল না। অজ্ঞাত 3 ব্যক্তি আরমানকে টেনে টেনে কোথাও যেন নিয়ে যাচ্ছে। আরমানের হাত বাঁধা, চোখও ঢাকা, ছটফট করেও স্বাস্থ্যবান 3 পুরুষের সাথে পেরেই উঠছে না। ওরা আরমানকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালো, এরপর চেয়ারের সাথে বেঁধে দিল। বাধা হয়ে গেলে আরমানের মুখের ওপর থেকে কাপড় সরালো। এক ব্যক্তি সামনে থাকা মানুষটির ইশারা পেয়ে আরমানের চোখ থেকে কালো কাপড়টা সরতেই সামনে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল, চোখ বড় বড় করে তাকালো। এরপর আশেপাশে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে ভ্রুকুচকে, খুব শখ না পালিয়ে বেড়ানোর? এইবার কি করবেন মিস্টার আরমান শাহরিয়ার? অবশেষে আপনাকে তো এই মায়ের হাতে ধরা পড়তেই হলো। আরমানের তপ্ত হৃদয়ে যেন এক পশলা বৃষ্টি নামলো। মায়া সুস্থ অবস্থায় ওর চোখের সামনে একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে, এটাই যথেষ্ট ছিল হৃদয়কে প্রশান্তি দেওয়ার জন্য। আবিরের ফোন থেকে আসা মেসেজটা দেখে আরমানের প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। আরমানের একপাশে দাঁড়িয়ে আছে আবির আর একপাশে আয়ান। দৃশ্যটা ঠিক এমন যেন আরমান একজন বড় অপরাধী, তাই তাকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। আবির ও আয়ান হচ্ছে 2 জন গার্ড, ওরা অপেক্ষা করছে তাদের বসের আদেশ পাওয়ার জন্য। আর তাদের ঠিক সামনে পায়ের উপর পা তুলে একটা চেয়ারে বসে আছে ওদের বস মায়া। আরমানের মুখ বাঁধা, তাই ও মুখে শব্দ করতে করতে পাশে থাকা আবিরের দিকে রাগে চোখে তাকালো। আবির আরমানের দিকে একবার অসহায় চোখে তাকিয়ে এরপর তাকালো মায়ার দিকে। মায়া ইশারা দিতেই আবির আরমানের মুখের বাঁধন খুলে ফেললো। মুখ খোলা পেতেই প্রথমেই আরমান একটা বড় করে শ্বাস নিল, তারপর অসহায় গলায় বলল, মায়াবতী, ঠিক আছে তুমি? আবিরের মেসেজ দেখিয়ে আরেকটু হলে আমি হার্ট অ্যাটাক করতাম। আরমান এবার আবিরের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, রাস্কেল, স্টুপিড, এমন মেসেজ দিয়েছিস কেন? হ্যাঁ, মেরে ফেলার প্ল্যান করেছিলিস নাকি আমাকে? আবির ইনোসেন্ট ফেস করে বলল, আমি দিইনি ভাই, ওই মেসেজ আমার ফোন থেকে মায়া দিয়েছে।
আবিরের কথা শুনে আরমান অসহায় চোখে তাকালো মায়ার দিকে। মায়া নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে আরমানের দিকে। কেন কেন এই মেসেজ দেখে আর একটু হলে হার্ট অ্যাটাক করতেন আপনি? কে হই আমি আপনার? কি হই আমি আপনার? কথাটা আরমানের হৃদয়ে ধারালো ছুরির ন্যায় বিঁধে গেল। অসহায় চোখে তাকালো ও মায়ার দিকে। মুখে বলাটা কি খুব প্রয়োজন? একটুও কি নিজে থেকে বুঝে নেওয়া যায় না? না, নিজে থেকে বুঝতে চাই না আমি, আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, এই কথা পরে হবে, আগে বলুন আপনার সেই বিদেশি গার্লফ্রেন্ড কোথায় গেল? আরমান অবাক গলায় জিজ্ঞাসা করলো। বিদেশি গার্লফ্রেন্ড? কিসব বলছো? পাগল হয়েছো নাকি? হ্যাঁ, এখন নিজেকে বাঁচাতে আমাকে তো পাগলই সাজাবেন। শহর থেকে অনেকটা দূরে এই বাড়িতে এসে আজ সারা দিন বিদেশি এক মেয়েকে নিয়ে ফুর্তি মজা করেননি? কি ভেবেছেন কেউ জানতে পারবে না? মায়ের কথা শুনে আরমান অসহায় চোখে তাকালো সবার দিকে। তবে এই বাড়ির কেয়ারটেকার রহিমা খালার দিকে চোখ পড়তেই যা বোঝার বুঝে গেল আরমান। তখন আরমানের অফিসে পাগলের মতো হেসে মায়া বলল, আচ্ছা, উনি যদি নিজের বউয়ের মরার খবর শুনে তাহলে নিশ্চয়ই বাড়ি ফিরবে, তাই না? কথাটা বলেই আবিরের ফোনটা নিয়ে আরমানের ফোনে আবিরের নামে ওই মেসেজ দেয়। এরপর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, চলো বাড়ি চলো এখন। আমার মনে হয় উনি যদি মেসেজ দেখে তাহলে নিশ্চয়ই ফিরে আসবে। এরপর ওরা অফিস থেকে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু মায়ের এমন অবস্থা আবিরের মনে দাগ কাটলো ভীষণভাবে। কি যেন ভেবে কল লাগালো মায়া কুঞ্জে থাকা কেয়ারটেকারকে। উনি জানালেন সারাদিন আরমান ওখানেই ছিল, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তবে বলে গেছে আজ রাতে এখানেই ফিরবে এবং এখানেই থাকবে। আবির সব কিছু জানালে মায়া ওখানে যেতে চায়। এরপর আবির, সামিরা, রুবি, মায়া, মাইশা, আয়ান সহ সবাই মায়াকুঞ্জে উপস্থিত হয়। মায়ার ভেতরটা যেন আরও ভেঙে চুরমার হয়ে গেল যখন কেয়ারটেকার রহিমা খালার মুখে শুনল আরমান নাকি সারাদিন এই বাড়িতে একা থাকলেও সন্ধ্যার পর এক বিদেশি মেয়ে হাজির হয় মায়াকুঞ্জে। মেয়েটি যতক্ষণ থাকে ততক্ষণ তারা ইংরেজিতে কথা বলে, যার একটি শব্দ রহিমা খালা বুঝতে পারেননি। শুধু তাই নয়, সেই মেয়ের জন্যই নাকি বিশেষভাবে নানা রকম বাঙালি রান্না করতে হয় রহিমা খালাকে। এরপর রাতের খাবার শেষ করে তাকে নিয়ে আরমান বেরিয়ে যায় বাইরে। মায়া এমনিতেই হেড ডিজাইনারকে নিয়ে নিজের মতো করে কল্পনার এক জাল বুনছিল, যার সুতো জড়িয়েছিল নানা প্রশ্ন আর অদেখা দৃশ্যে। অথচ রহিমা খালার মুখ থেকে এত কিছু শোনার পরে মনে হলো এই মানুষটিকে সে চেনে কি আদৌ? স্মৃতির ক্যানভাসে আরমানের সাথে তার পরিচয় মাত্র 2 মাসের, অথচ মনে হয় হাজার জন্মের চেনা, অদ্ভুতভাবে আপন। একদিকে তার মন বিশ্বাস করতে চায় আরমান এমন নয়, অন্যদিকে চোখে দেখা আর কানে শোনা কথাগুলো বুকের ভেতরে তীব্র কষ্টের আগুন ধরিয়ে দিচ্ছে। ভেতরটা যেন দাও দাও করে পড়ছে, অথচ কোনটা সত্যি কোনটা মিথ্যা তার হিসেব মিলছে না কিছুতেই। মাথার ভেতরটা এলোমেলো হয়ে আছে, নিজেই বুঝতে পারছে না সে আসলে কি ভাবছে আর কি করছে। রহিমা খালার কথা অনুযায়ী আরমান এই বাড়িতেই ফিরে আসবে, কিন্তু ওর মনে ভয় হয় আবারও আরমান যদি পালিয়ে যায় ওকে দেখে। তাই রাত 2টার সময় মায়ের প্ল্যান অনুযায়ী আবির, আয়ান এবং রহিমার স্বামী জসিমউদ্দিন মশার কামড় খেয়েও বসে থাকে গেটের পাশে ঝোপে, এবং আরমান বাড়িতে প্রবেশ করলে সাথে সাথে ওরা হামলে পড়ে আরমানের ওপর। টি টেবিলের ওপর ফলের ঝুড়িতে ফলের সাথে একটা ধারালো ছুরি ছিল। হঠাৎই সেটা হাতে তুলে নিল মায়া। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগে ছুরিটা ধরলো আরমানের গলায়। সবাই আঁতকে উঠল। আরমান নির্বিকার ভঙ্গিতে শান্ত চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়ের হাত কাঁপছে, চোখ ছলছল করছে, কিন্তু মুখে উচ্চারণ করা কথাগুলো ছিল খুবই দৃঢ়। অনেক হয়েছে লুকোচুরি খেলা, আর নয়। আমি সব কিছু জানতে চাই মিস্টার আরমান শাহরিয়ার, শুরু থেকে শেষ অবধি সব কিছু। কে হই আমি আপনার? আপনার সাথে কিসের সম্পর্ক? আর আজ এই বাড়িতে আপনার সাথে থাকা বিদেশি মেয়েটাই কে ছিল? আরমান শান্ত ভঙ্গিতে উত্তর দিল, বিদেশি মেয়েটি ছিল ডক্টর ক্যামিলা ডিসোজা। উনি তো আমার চিকিৎসা করছেন। তুমি তাকে খুব ভালো করে চেনো মায়া। উনি 2 দিনের জন্য এই দেশে এসেছিলেন নিজের কাছে। এতদিনে ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আজ উনি ফিরে গেলেন নিজের দেশে। আমি ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম তোমার ব্যাপারে। ওনার 10টার দিকে ফ্লাইট ছিল, তার আগে উনি ফ্রি ছিলেন, তাই ওনাকে আমি এই বাড়িতে ডেকে নিয়েছিলাম। এরপর তোমার ব্যাপারে কথা হয়েছে ওনার সাথে। ডিনার করে ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম। রহিমা খালা তো বাড়িতে ছিল সারাদিন। জিজ্ঞেস করো উনি কি কখনো দেখেছে আমাদের দুজনকে একসাথে রুমে?
আরমান তাকালো রহিমা খালার দিকে, মায়াও তাকালো। রহিমা খালা মিনমিন করে বললেন, হ্যাঁ মানে স্যার আর উনি সারাক্ষণ এই সোফাতেই বসে কথা বলছিলেন। এরপর রাতে খাবার খেয়ে কিছুক্ষণ থেকেই ওনারা বেরিয়ে যান। মায়া তখনও শক্ত ভঙ্গিতে আরমানের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। ও বলল, কি প্রমাণ আছে যে ওটাই ডক্টর ক্যামেলিয়াই ছিলেন? আরমান তাকালো মায়ার দিকে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, আমার ল্যাপটপ অন করে এবারে সিসিটিভি ফুটেজগুলো বের করো। আবির আরমানের কথা মতো ল্যাপটপ অন করে ড্রয়িং রুমের সিসিটিভি ফুটেজ দেখালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ডক্টর ক্যামেলিয়া। এবার মায়া ছলে ছলে চোখে তাকালো আরমানের দিকে, কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, আর আপনার সাথে কিসের সম্পর্ক আমার? যদিও মায়া জানে আরমানের সাথে ওর কিসের সম্পর্ক, কিন্তু তবু আরমানের মুখ থেকে শুনতে চায়, জানতে চায় আরমানের অনুভূতি। আরমান কিছু বলবে তার আগেই ও ভ্রু কুঁচকে তাকালো মায়ার পিছনে থাকা সামিরা আর আবিরের দিকে। ওরা দুইজন কি যেন ইশারায় বলতে চাইছে। মায়া আরমানকে এইভাবে পেছনে তাকাতে দেখেও নিজেও ঘুরে তাকালো, সাথে সাথে সামিরা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। ভাবটা এমন যেন কিছুই হয়নি। আর আবির বোকা বোকা হাসি দিয়ে বলল, বল বল, কিসের সম্পর্ক তোর ভাবি মনির সাথে, না মানে মায়ার সাথে? ভাবি মুনি বলার সাথে সাথে মায়া চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে। আরমান গম্ভীর গলায় বলল, তোমার সাথে আমার একজন বস এবং স্টাফের সম্পর্ক। আগে তুমি আমার কোম্পানিতে জব করতে। মায়া অবাক হলো, তাচ্ছিল্য হেসে বলল, বাহ, এখন আবার বাড়ির কাজের লোক থেকে কোম্পানির স্টাফও হয়ে গেলাম। আর কি কি বাকি আছে আমার জানার? আরমান অবাক হলো মায়ের কথা শুনে। ও চোখ লাল করে তাকালো সামিরা, আবির আর আয়ানের দিকে। সামিরা তাড়াহুড়ো করে বলল, আমি বলিনি ওই কথা, আবির ভাই বলেছে। আরমান আবিরের দিকে এমনি তাকালো যেন ওকে ওই চোখ দিয়েই ভস্য করে দেবে। আবিরের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ও কাঁদো কাঁদো মুখ করে তাকালো। আর এইদিকে মায়া আবারও তাচ্ছিল্য হেসে বলল, তার মানে তখনকার বলা আবির ভাইয়ার কথাটা মজা ছিল না, তাই তো সামিরা? সামিরা থতমত খেয়ে গেল। কি বলবে ও নিজেও বুঝতেই পারল না। কি হলো বলুন, আমি আপনার বাড়ির কাজের লোক ছিলাম। যদি না বলি তবে কি ছুরিটা দিয়ে শেষ করে দেবে আমায়? দোহাই লাগে, এতটা নিষ্ঠুর হয়েও না। আমার এখনো কিছু স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। আমি আমার অর্ধাঙ্গিনীকে বুকে জড়িয়ে 1000 বছর বাঁচা, তাকে নিয়ে একটা ছোট্ট সংসার করব, যেখানে প্রতিটা সকাল শুরু হবে ওর হাসিতে, আর প্রতিটা রাত শেষ হবে ওর বুকে মাথা রেখে। মায়ার কেন জানি মনে হলো আরমান হেয়ালি করেছে ওকে নিয়ে। কিচ্ছু ভাবতে পারছে না ও, আর কিছু ভালো লাগছে না। ও তখনও আরমানের গলায় ছুরি ধরেছিল, হঠাৎ সেই ছুরি নিজের গলায় ধরল। ও, আপনাকে শেষ করে দিলে আপনার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আপনার অর্ধাঙ্গিনীকে বুকে জড়িয়ে 1000 বছর বাঁচতে চান, তাহলে আমি নিজেকে শেষ করে দিই। আমি তো আপনার অফিসের স্টাফ, তাই না? আমি আপনার বাড়ির কাজের লোক। সেই কাজের লোককে আবার মায়াবতী বলেও ডাকা যায়। তার চিকিৎসার জন্য স্পেশাল করে বিদেশ থেকে ডক্টরও আনা যায়। এখনও স্পষ্ট করে কিচ্ছু বললেন না, তাই তো? ঠিক আছে, বলতে হবে না। একজন বাড়ির কাজের লোক যদি আত্মহত্যা করে তাহলে নিশ্চয়ই কোনো যায় আসবে না আপনার। ওখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি আঁতকে উঠল। এতক্ষণ আরমানের গলায় ছুরি ধরে থাকলেও কেউ অতটা গুরুত্ব দেয়নি, কারণ সবাই জানে মায়া আরমানের কোনো ক্ষতি করবে না। কিন্তু মায়া যে নিজের ক্ষতি করবে না সেটা কোনো গ্যারেন্টি নেই। আরমান বিচলিত গলায় চিৎকার করে উঠল, মায়া, কি পাগলামি শুরু করেছ? হ্যাঁ, দেখো ছুরিটা অনেক ধারালো, প্লিজ ওটাকে ফেলো, পাগলামো করো না। আরমান এবার আবিরদের দিকে তাকিয়ে বলল, তোর এইভাবে হা করে দাঁড়িয়েছিস কেন? ওকে আজকা, আর কি আমার হাতের বাঁধনটা খুলে দে প্লিজ। না, কেউ এগিয়ে আসবেন না আমার দিকে। আমি কিন্তু সত্যি সত্যি নিজেকে শেষ করে দেব। কথাটা বলেই মায়া ছুরিটা হালকা করে চাপ দিল গলায়। সাথে সাথে গলার নরম চামড়া কেটে গিয়ে রক্ত বেরিয়ে এলো। মায়া ব্যথায় চোখ বন্ধ করে নিল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মায়া, প্লিজ মায়া বোন আমার, ওটা ফেলে দে, এমন করিস না। তুই তো সব কিছু জেনেই গিয়েছিস, তাও কেন এমন পাগলামো করছিস? আপু, জেনে গিয়েছি, জানানো হয়নি। আর এখন উনি সব কিছু লুকাতে চাইছে আমার থেকে। প্লিজ মায়া, তুমি না আমার সোনা বোনু, প্লিজ ওটা ফেলে দাও। এদিকে সামিরা ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলছে, প্লিজ ভাবিমণি, ওটা ফেলে দাও, আমার ভয় লাগছে তো।
মায়া সামিরার হঠাৎ এমন কান্না দেখে ওর দিকে মনোযোগ ঘুরে গেল। ও কিছু বলতে যাবে, কিন্তু তার আগে কেউ একজন ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, আর তারপরে ঠাস করে একটা থাপ্পড় পড়ল মায়ের গালে। মায়া আচমকা চড়ের ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ফ্লোরে। তারপর মুখ তুলে তাকালো ধীরে ধীরে। আরমান দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তির রূপ ধারণ করে, চোখ দিয়ে যেন আগুন বর্ষণ হচ্ছে। আর কত? হ্যাঁ, আর কতটা সহ্য করবো আমি? আর কতবার এইভাবে তিলে তিলে কষ্ট দেবে আমায়? এর চেয়ে বড় ওই ছুরিটা একেবারে আমার বুকে গেঁথে দাও। অন্তত সেই ব্যথাটা হবে শেষ ব্যথা, যেটা দিয়ে সব কষ্ট একসাথে মুছে যাবে। আরমান নিজের কথা শেষ করে ধপ করে হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরে। আর মায়া ভেঙে পড়ল বুক ফাটা কান্নায়। মায়ার মনোযোগ সামিরাতের দিকে ঘুরে যেতে আয়ান আর রহিমা খালা মিলে তাড়াহুড়ো করে আরমানকে চেয়ারের সাথে বাঁধন থেকে মুক্ত করে দেয়। মায়া অসহায় গলায় বলে, আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি, ভাঙা গলায় বলল মায়া। শুধু চেয়েছি আমার জীবনের ধোঁয়াশায় মোড়া সেই অর্ধেকটা জানতে, যেটা আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। কেন এত কষ্ট পান আপনি? শুধু সেইটুকুই জানতে চেয়েছি আপনার কাছ থেকে। আমাদের সম্পর্ক যেটা আপনি আড়ালে লুকিয়ে রেখেছেন, তার সত্যিটাই তো জানতে চেয়েছি। আবারও বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল মায়া। আরমান চিৎকার করে উঠল, সম্পর্ক সম্পর্ক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তুমি শুধু আমার জীবনের অংশ নও, তুমি আমার অর্ধেক প্রাণ, আমার অর্ধাঙ্গিনী, আমার হালাল সম্পত্তি তুমি। সম্পর্কটা শুধু কাগজের কয়েকটা লাইনে বাঁধা নয়, এটা আমার রক্তে মিশে আছে। প্রতিটা শ্বাসে তোমার নাম খোদাই করা। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তোমাকে হারানো মানে আমার নিজের আমিটাকে হারিয়ে ফেলা। মায়া, তুমি ছিলে আমার শুরু, আর শেষটাও তোমাদের। মাঝের প্রতিটা মুহূর্ত, প্রতিটা শ্বাস, প্রতিটা স্বপ্ন, সবই শুধু তোমায় ঘিরে। প্রথম দিকের কথাগুলো চিৎকার করে বললেও ধীরে ওর গলার আওয়াজ কমে এলো। এরপর ওর কথাগুলো মুখ থেকে নয়, হৃদয়ের গহীন থেকে বেরিয়ে এলো। যেন হঠাৎই মায়া উঠে এসে ঝাঁপিয়ে পড়লো আরমানের বুকের ওপর, দুই হাতে মরিয়া হয়ে জড়িয়ে ধরলো তাকে, যেন এই আঁকড়ে ধরা দিয়ে নিজের সমস্ত ভয়, তার কষ্টকে আটকে রাখতে চায়। মুখ গুজে দিল আরমানের বুকে, আর কান্নায় ভিজিয়ে দিল তার শার্টের কাপড়। তবুও আরমান নির্বিকার, চোখে কোনো ভাষা নেই, ঠোঁটে কোনো শব্দ নেই। সে মায়ার গায়ে হাতও রাখলো না, চুপ করতেও বলল না, সান্ত্বনার একটি বাণীও উচ্চারণ করলো না, শুধু নিঃশব্দে বসে রইল। মায়াকে কাঁদতে দিল, যেন সেই কান্নাই একমাত্র ভাষা যা এই মুহূর্তে দুজনের মধ্যে বেঁচে আছে। এরপর কিছুক্ষণ সময় যেতেই আরমান নির্লিপ্ত গলায় বলল, চলো, তোমাকে তোমার সেই ধোঁয়াশায় আমার অধ্যায়টা জানাবো, যেটা জানার জন্য তুমি এতটা মরিয়া হয়ে উঠেছ। আর কোনো কিছু আড়ালে রাখবো না তোমার কাছ থেকে। এবার সবটা খুলে বলবো। এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি আর পারছি না মায়া, এই বোঝা বই নিয়ে চলতে চলতে আমিও ক্লান্ত। এবার এই সব কিছুর থেকে মুক্তি চাই।